নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অনিকেত। দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে আজকের গল্প পূর্বাশা মণ্ডলের লেখা পিয়াসী প্রিয়া। এখানে জানানোর বিষয় হলো, আজকে আমি ছাড়াও এই গল্পে আরও দুটি বিশেষ চরিত্রে কণ্ঠদান করেছেন বাণীব্রত ও সুলগ্না। শুরু হচ্ছে আজকের গল্প পিয়াসী প্রিয়া। স্নান সেরে সন্দীপ নিজের পুরনো রংচটা গামছাটা পশ্চিমের ব্যালকনিতে মেলে দিল। এতক্ষণে নিজেকে একটু মানুষের মতো লাগছে। সেই বিকেল থেকে দোতলার ঘরগুলো পরিষ্কার করতে করতে তার কোমরে ব্যথা ধরে গেছিল। কাজ সেরে স্নান করে পরিষ্কার হয়ে সন্দীপ এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল। আচ্ছা, এখন কটা বাজে? বারান্দায় দাঁড়িয়ে বাইরের খোলা আকাশের দিকে তাকিয়ে সন্দীপ সময়টা আন্দাজ করার চেষ্টা করল। বোধহয় রাত 9টা, 9:30 হবে। আজ পূর্ণিমা। ধবধবে উজ্জ্বল গোল চাঁদটা থেকে গলা মোমের মতো জ্যোৎস্না পড়ছে। সামনের জানলাবন্ধ দোতলা সাদা রঙের প্রতিবেশীদের বাড়িটাকে সেই মোম মাখানো জ্যোৎস্নার প্রলেপে আরও সাদা প্রাণহীন মনে হচ্ছে। আজ রাতটা এখানেই থাকতে হবে। সন্দীপ এখন তাই ইচ্ছে করলে খেয়ে নিয়ে পুবের সদ্য পরিষ্কার করা ঘরটাতে শুতে যেতে পারে। বাড়ি থেকে বেরোনোর সময় মা তাকে টিফিন ক্যারিয়ারে রাতের জন্য রুটি আর আলুর ছেঁচকি করে পাঠিয়েছেন। কিন্তু এখন সন্দীপের খেতে ইচ্ছে করছে না। কয়েক ঘন্টার টানা পরিশ্রমের পর সন্দীপের মন এখন উন্মুক্ত বায়ু সেবন করতে চাইছে। একটু ভেবে সন্দীপ এবার দোতলার সিঁড়ি ধরে খোলা ছাদের দিকে রওনা দিল। তার কাছে যে চাবির গোছাটা আছে তাতে সিঁড়ির দরজারও চাবি আছে। খোলা ছাদে উঠে সন্দীপ একটা তৃপ্তির শ্বাস ফেলল। আহ, অদ্ভুত শান্তি। জ্যোৎস্না, মৃদুমন্দ দক্ষিণা বাতাস সবই আছে। নিচের কাজ সারতে গিয়ে খেয়ালই করতে পারিনি। যাক, শহর থেকে খানিকটা দূরে হলেও কাকু বাড়িটা ভালোই কিনেছে। কি জানি, হয়তো মালিকের বিদেশ যাওয়ার বিশেষ তাড়া ছিল বলেই জলের দরে বেচে দিয়েছে। যাকগে, ভালোই হয়েছে। কাকু তো আর বেশি আসবেন না, বছরে 1-2 বার আসবেন হয়তো। তবে খোলা জায়গায় একটু কেমন শীত শীত করছে। জামাটা গায়ে চড়িয়েই নি। ওই তো কোনায় কাঠের একটা চেয়ার আছে। হে, ধুলোয় ভরা তো। যাকে একটু বসেই যাই। একা একা এই নির্জন ছাদে বসে সন্দীপ আকাশ পাতাল কত কিছু ভাবছিল। সত্যি, এক পরিবারের সদস্য হয়েও আজ কাকুর দুটো বাড়ি আর শহরের মাঝখানে বিশাল কাপড়ের দোকান, আর সেই জায়গায় পিতৃহীন সন্দীপ কিনা বিকম পাশ করে অফিসে অফিসে চাকরির সন্ধানে হন্যে হয়ে ঘুরছে, আর বিধবা মাকে নিয়ে একটা ছোট্ট স্যাঁতস্যাঁতে ভাড়া বাড়িতে থাকছে। অবশ্য কাকু মাঝে মধ্যে সাহায্য করেন, কিন্তু এভাবে আর কতদিন? আচ্ছা, আজ বিকেলে যে সাধারণ চেহারার ছেলেটি বাড়ি বিক্রির দালালের হয়ে তাকে চাবি দিতে এসছিল, সে কি সন্দীপকে এই বাড়ির মালিক ভেবেছিল? না হলে যাওয়ার সময় ওর দিকে ফিরে ফিরে বারবার তাকাচ্ছিল কেন? সন্দীপের কাছে কোনো কাজ বা সাহায্যের আশায়? হায় রে, ছেলেটি যদি জানতো যে তার সঙ্গে ওর নিজের কোনো তফাৎ নেই, অন্তত আর্থিক দিক থেকে। কথাগুলো আনমনে ভাবতে ভাবতে সন্দীপ আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ তার নাকে জুঁই ফুলের মিষ্টি গন্ধ এলো। কি ব্যাপার, এত সুন্দর গন্ধ আসছে কোত্থেকে? আশেপাশে গাছ আছে নাকি? দেখি তো। আরে, একটা মেয়ে ছাদে এলো কি করে? গন্ধটা কি ওর গা থেকে আসছে? দিব্যি নিশ্চিন্তে আলসেতে কোনোই ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। পিছন থেকে তো মুখটাও দেখতে পাচ্ছি না ভালো করে। কে মেয়েটা? কোমর অবধি ছড়ানো চুল, শাড়ির আঁচল উড়ছে। দেখি কি ব্যাপার। আপনি কে? এত রাতে এখানে এলেন কি করে? সন্দীপের প্রশ্ন বোধহয় মেয়েটির কানে গেল। সে ধীরে ধীরে পিছন ফিরে সন্দীপের দিকে তাকালো। চাঁদের আলোয় মেয়েটিকে এক পলক দেখে সন্দীপ বাক্যহারা। তার 22 বছরের জীবনে এত সুন্দরী মেয়ে সে আগে দেখেনি। বিকম পাস, টাকা পয়সার হিসেব করা সন্দীপের ছেলেবেলার মায়ের মুখে শোনা সেই রাজকন্যার রূপ বর্ণনা মনে পড়ল।
হুবহু তেমনই চোখ, বাঁশির মতো নাক, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, পান পাতার মতো মুখ, কালো মেঘের মতো একরাশ চুল। পাতলা স্বচ্ছ হালকা রঙের শাড়ির ভেতর থেকে মেয়েটির শরীরের যে কাঠামো ফুটে উঠছে সন্দীপ তা লক্ষ্য করতে পারছে। নিখুঁত বলা চলে। একমাত্র চোখে লাগছে তার গায়ের অস্বাভাবিক ফর্সা রংটা, অনেকটা অসুস্থ, রক্তহীন বা নিষ্প্রাণ মানুষকে যেমন দেখতে লাগে তেমন। মেয়েটি তার সমবয়সী হবে। চোখের দৃষ্টিটাও কেমন ঘোলাটে। এত সুন্দরী মেয়ের চোখে কটাক্ষ তো নেই, বরং দেখে মনে হয় কষ্টের কালো মেঘ সেখানে জমা হয়ে আছে। একটু সহানুভূতির ছোঁয়া পেলেই সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়বে। আমি প্রিয়া, কিন্তু তুমি কে? তোমাকে আগে দেখিনি তো। আমি আমি মানে আমি সন্দীপ। এটা আমার কাকার বাড়ি। কিন্তু তুমি এই ছাদে এলে কি করে? এই তো চাবি আমার কাছে। ওই দিকে দেখো, একটা সাঁকো দিয়ে পাশাপাশি দুটো বাড়ির ছাদ জোড়া দেওয়া আছে। কলকাতার দিকে অনেক সাবেকি বাড়িতেই এমন দেখা যায়। কলকাতায় সাবেকি বাড়িতে দেখা যায় বলে শহর থেকে এত দূরে এই আধা গ্রাম আধা শহর এলাকাতেও এমন বাড়ি থাকতে পারে বলে সন্দীপের ধারণা ছিল না। তাছাড়া কাকুও তো ফোনে বাড়িটার এমন কোনো বৈশিষ্ট্যের কথা জানায়নি। আপন মনে সাত পাঁচ ভাবতে থাকে সন্দীপ। এমন সময় কানে আসে প্রিয়ার শীতল কণ্ঠস্বর। আমার জীবনের একটা ঘটনার সাথে এই জোড়া ছাদটার সম্পর্ক আছে। শুনবে সে গল্প? জ্যোৎস্না রাত, ছেঁড়া ছেঁড়া মেঘ আকাশ, দক্ষিণ হাওয়া, সাথে তুমি। শুনবো, নিশ্চয়ই শুনবো, বলো। চাঁদটাকে কেমন রহস্যে ভরা মনে হচ্ছে না? রহস্য? যাক, শোনো। আমি নদিয়া জেলার একটি ছোট্ট গ্রামে জন্মেছি। আচ্ছা। ছেলেবেলায় বাবা মা মারা যাওয়ায় কাকারা আমাকে মামার বাড়ি, মানে এই তোমাদের পাশের বাড়িটাতে পাঠিয়ে দেয়। মামার বাড়িতে আমি যেমন কখনো অত্যাচারিত হইনি, তেমন সম্মানও পাইনি খুব একটা। লেখাপড়ারও তেমন সুযোগ পাইনি। বরং সে সময় ঘর গেরস্তালির কাজ করলে মামি বেশি খুশি হতো। মামা মামিকে বোঝাতো, প্রিয়া যা সুন্দরী, ওর বিয়েতে কোনো খরচ হবে না দেখো। ভালো বাড়ি থেকে বিনা পণে ওর জন্য সম্বন্ধ আসবে, শুধু কটা দিন যেতে দাও। খাওয়া পড়ার অসুবিধে না থাকায় মামার প্রতি কৃতজ্ঞতাবশত আমি প্রায় দাসীর মতোই তাদের সেবা করতাম। ও। বিলাসিতা বলতে ছিল চুলে জুঁই ফুলের গন্ধওয়ালা তেল মাখা। মামি তাতে বাধা দেননি। মামার দুই ছেলে পড়াশোনা করতে শহরে চলে গেলে আমার ওপর চাপ একটু বেড়ে গেল, কিন্তু তাতে আমার আপত্তি ছিল না। তোমার গল্পের সাথে আমার জীবনেরও কোনো কোথাও যেন একটা মিল আছে, বুঝলে? তাতে এখন আর কিছু এসে যায় না। বাকিটা শোনো। হ্যাঁ। ছেলেবেলা থেকে দেখে আসছি এই দুটো বাড়ির মানুষদের মধ্যে খুব ভাব। মামি আর এই বাড়ির কাকিমা প্রতি বিকেলে তাদের ছেলেপুলেদের নিয়ে ছাদে উঠত। আমরা সবাই খুব আনন্দ করে খেলতাম। অবশ্যই মাঝের এই সাঁকোটার জন্যই এসব সম্ভব হয়েছিল। ধীরে ধীরে দুই বাড়ির ছেলেপুলেরা পড়াশোনা বা চাকরির জন্য শহরে চলে গেল। পরে এই বাড়ির কাকিমারাও বাড়ি বিক্রি করে ছেলের কাছে চলে গেল। মামি বাতের ব্যথায় প্রায় পঙ্গু হয়েই ঘরবন্দি হয়ে পড়ল। আর আমি একদম একা হয়ে গেলাম। সারা দিন মামির হুকুম তামিল করে সন্ধ্যায় একা ছাদে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবতাম। শুনেছিলাম এই বাড়ির নতুন মালিক একজন চিত্রকর, নিরালায় ছবি আঁকার জন্য শহর থেকে এত দূরে এক বাড়ি কিনেছেন, কিন্তু সে নিয়ে আমার কোনো আগ্রহ ছিল না। একবার এমনই এক জ্যোৎস্না ভরা সন্ধ্যায় আমি একাকী ছাদে দাঁড়িয়েছিলাম। হঠাৎ শুনতে পেলাম কেউ বলছে, বাহ, অপূর্ব সুন্দর। চমকে তাকিয়ে দেখি এই ছাদে দাঁড়িয়ে বছর 30-এর এক সৌম্যদর্শন ভদ্রলোক আমার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার ভারী রাগ ও অস্বস্তি হলো। রুক্ষ স্বরে বললাম, কে আপনি?
একজন অচেনা মেয়েকে বিনা আলাপে এমন কথা বলছেন? ভদ্রলোক কিন্তু স্বাভাবিক সুরে বললেন, তার নাম অভিক, তিনি ছবি আঁকেন। শিল্পীর চোখে জ্যোৎস্নার আভায় আমার উদাস হয়ে দাঁড়িয়ে থাকা, শরীর থেকে ভেসে আসা জুঁইফুলের সুবাস, সব মিলিয়ে তিনি আমার মধ্যে এক অনৈসর্গিক সৌন্দর্য আবিষ্কার করেছেন, তাই মুখ ফুটে প্রশংসা করে ফেলেছেন। ওনার সরল স্বীকারোক্তিতে আমি আর রাগ করতে পারিনি, হেসে ফেলেছিলাম। সন্দীপ সারাদিনের ক্লান্তি ভুলে এক চিত্রশিল্পী ও এক সুন্দরীর প্রথম আলাপের গল্প হাঁ করে গিলছিল। খিদে তেষ্টা বোধ তখনকার মতো বিদায় নিয়েছিল। প্রিয়া বলতে থাকে তার কাহিনী। সেই যে শুরু। তারপর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় মামা মামির চোখে ধুলো দিয়ে আমি অভিকের সঙ্গে গল্প করতে ছাদে যেতাম। মুগ্ধ হয়ে সে আমার সৌন্দর্যের নিখুঁত বর্ণনা দিত, আর আমি সব ভুলে তা শুনতাম। দু চোখে অনেক স্বপ্ন, নতুন জীবনের থেকে অনেক আশা। সত্যি বলতে জীবনের অনেকগুলো দিন অবহেলায় কাটিয়ে আমার প্রতি অভিকের সযত্ন আগ্রহ আমার মনে এক অচেনা সুখের জন্ম দিয়েছিল। একদিন সে অনুরোধ করলো যে আমার একটা ছবি আঁকতে চায়। ইতিপূর্বে ছবি টবির বিষয়ে আমার কোনো জ্ঞান ছিল না, কিন্তু অভিকের প্রতি ততদিনে আমার এতটাই বিশ্বাস জন্মে গিয়েছিল যে আমি নিশ্চিন্ত মনে তার হাত ধরে দুই ছাদের মাঝের এই সাঁকোটা ধরে তার দোতলার আঁকার ঘরে চলে গেলাম। অভিক আমার নিউড ছবি আঁকতে চেয়েছিল। সে যখন নিজের হাতে অতি যত্নে আমার শেষ লজ্জাবস্ত্রটুকুও খুলে নিল, তখনও আমি পরম নির্ভরতায় তার মুখের দিকে তাকিয়ে আছি। প্রায় ঘন্টা দুই একটি আরামকেদারায় হেলান দিয়ে আমি অভিকের নির্দেশ মতো মডেলের দায়িত্ব পালন করলাম। আঁকার শেষে আবেগের উচ্ছ্বাসে আমরা স্বেচ্ছায় একে অপরের কাছে ধরা দিলাম। এই সাঁকোটা দিয়ে ছাদে পৌঁছে দেওয়ার আগে অভিক আমার ঠোঁটে চুম্বন করে বলল, আমি যেন কোনো চিন্তা না করি। সামনের আর্ট এক্সিবিশনের ঝামেলা কেটে গেলে সে আমাকে বিয়ে করবে। তার আগে যেন আমি বাড়ির কাউকে কিছু না বলি। সন্দীপ স্থির হয়ে সব শুনছিল। প্রিয়ার শরীর থেকে ভেসে আসা মিষ্টি ফুলের গন্ধে সেও ধীরে ধীরে আবিষ্ট হয়ে আসছিল। তারপর থেকে প্রায় প্রতিদিনই আমি এই সাঁকো ধরে তার আঁকার ঘরে চলে যেতাম। সে কখনো আমার ছবি আঁকতো, কখনো বা শুধুই আদর করত। একদিন খুশি হয়ে বলল, আমাকে মডেল করে আঁকা তার ছবি নাকি কোনো প্রতিযোগিতায় প্রথম হয়েছে, মোটা অঙ্কের টাকাও পুরস্কার পেয়েছে। ছবিটার নাম দিয়েছিল ইনোসেন্ট গার্ল। ইনোসেন্ট গার্ল? সে তো আমিও জানি। তুমি তাহলে আর্টিস্ট অভিক চ্যাটার্জির কথা বলছো? তিনি তো বিখ্যাত আর্টিস্ট। কিন্তু কিন্তু শুনেছি তার চরিত্র নাকি মোটেই ভালো নয়। আমার এক বন্ধুও চিত্রশিল্পী, অভিকবাবুরই ছাত্র। সে আমাকে বলেছে যে তারই এক সহপাঠিনীকে নাকি অভিক চ্যাটার্জি বিখ্যাত করে দেওয়ার টোপ দিয়ে কুপ্রস্তাব দিয়েছিলেন। তুমি তাহলে সেই শয়তানটার খপ্পরে পড়েছিলে? অভিক কিন্তু একসময় আমার কাজের পুরস্কার স্বরূপ আমাকে একটা সোনার হার পরাতে এসেছিল, কিন্তু ততদিনে কিছু শারীরিক সমস্যার মুখোমুখি হয়ে আমি বুঝে গেছি যে একটা কুমারী মেয়ের জীবনের চরম সর্বনাশ ঘটে গেছে। আমি অভিকের সন্তান ধারণ করেছি। কাঁদতে কাঁদতে এসব ঘটনা অভিককে জানাতে সে একটু গম্ভীর হয়ে গেল। গয়না পরাতে উদ্যত হাত এলিয়ে পড়ল। সে বলেছিল মাসখানেকের মধ্যে আমাকে বিয়ে করবে। আমিও নিশ্চিন্ত মনে সে রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু পরদিন সকাল থেকে দেখা গেল কাউকে কিছু না জানিয়ে ঘরে তালা দিয়ে অভিক তড়িঘড়ি পালিয়েছে। সেই যে গেছে, আর আসেনি। সন্দীপের মনটা দুঃখে ভরে গেল। একটু আগে প্রিয়ার মায়াময় সৌন্দর্য দেখে সে অভিভূত হয়েছিল, কিন্তু এখন পিতৃমাতৃহীন অসহায় মেয়েটার দুঃখে তার মনও ভারাক্রান্ত। তার মনে হলো শঠ ও চরিত্রহীন অভিক যে কলকাতা শহরেই সশরীরে বর্তমান তা প্রিয়াকে জানানো উচিত। আগুপিছু না ভেবেই আলতো করে প্রিয়ার পিঠে হাত রেখে সে সমবেদনার সঙ্গে নিজের কথা বলতে গেল।
আর ঠিক সেই মুহূর্তে ঘটল এক বীভৎস ঘটনা। পিঠে হাত পড়া মাত্র প্রিয়া ছিটকে উঠে সরসে সন্দীপের দিকে তাকালো। তার চোখ মুখ বীভৎস হয়ে উঠল। ভাঙা খসখসে গলায় সে হুঙ্কার দিল, তোর এত বড় সাহস, আমার গায়ে হাত দিলি? তোরা সবাই সমান। সুন্দরী মেয়ে দেখলেই মুখ দিয়ে লালা ঝরে না? একবার আমি ঠকেছি, আর না, এখনই তোকে শেষ করে দেব। সন্দীপ সবিস্ময়ে দেখল প্রিয়ার পদ্মের মতো সুন্দর মুখ ও চোখ টকটকে লাল হয়ে গেছে। চুলগুলো সনের নুড়ির মতো জট পাকানো। সরু ধারালো দাঁত মুখের বাইরে বেরিয়ে এসেছে, উত্তেজনায় মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে। আর সেই উগ্র মূর্তির সামনে সন্দীপ এক পা করে পিছোতে লাগলো। হঠাৎ পিছনের সিঁড়িতে কারো দৌড়ে আসার শব্দ শোনা গেল। ক্ষমা করো, ক্ষমা করো, আমি না বুঝে করে ফেলেছি। আমি জানতাম না, আমাকে ক্ষমা করো। ও প্রিয়াদি, প্রিয়াদি, ওকে ছাড়ো, আরে ওকে ছাড়ো, আমি সুশীল, আমি বলছি, আহা, ও খারাপ ছেলে নয়, প্লিজ ওকে ছেড়ে দাও। প্রিয়া এবার থমকে দাঁড়ালো, তারপর অদ্ভুতভাবে হাওয়ায় মিলিয়ে গেল। সন্দীপ অবসন্ন হয়েই ছাদেই বসে পড়েছে। এবার দেখলো ওর বয়সী একটি ছেলে সামনে এসে দাঁড়ালো। এই ছেলেটি ওকে চাবি দিতে এসেছিল। তুমি ঠিক আছো? আরে আমি সুশীল, এই পাড়ায় থাকি। এই তুই বাড়ির ইতিহাস আমি খুব ভালো করে জানি, বুঝেছো? এই বাড়ির পুরনো মালিক এক চিত্রশিল্পীর সঙ্গে প্রেমের সম্পর্কের ফলে ওই বাড়ির প্রিয়া দিদি প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। সেই খবর জানার পর লোকটি রাতারাতি বিদেশে পালিয়ে যায়। মামির গঞ্জনা আর লোকলজ্জার ভয়ে প্রিয়াদি এই ছাদ থেকে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে প্রতি পূর্ণিমার রাতে প্রিয়াদির আত্মা এই ছাদে ঘুরে বেড়ায়, কখনো কখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, জানো? প্রিয়াদির মামা মামি এরপরে বাড়িতে তালা দিয়ে কলকাতায় ছেলেদের কাছে চলে যায়। সেই থেকে এই বাড়ির তালা বন্ধই আছে। এই বাড়ির মালিক সেই চিত্রকর, কিন্তু দিব্যি মাঝে সাঁকোটা ভেঙে ফেলে দালালের মাধ্যমে বাড়িটা তোমাদের বিক্রি করে দেয়। তোমরা বাড়ি কেনার আগে বোধহয় ভালো করে খবর নাওনি, তাই এত সস্তায় বিক্রি হয়েছে। সত্যি তো সাঁকোটা তো নেই। তাহলে কি প্রিয়ার আত্মা আমার চোখে ভ্রমের সৃষ্টি করেছিল? প্রিয়া একজন অতৃপ্ত আত্মা। আজ চাবি দেওয়ার সময় একবার ভাবলাম তোমাকে কথাটা বলি, কিন্তু দালালের নিষেধ ছিল। তবুও একটু আগে পূর্ণিমার চাঁদটা দেখে ভাবলাম তোমাকে বারণ করে দিয়ে আর ছাদে না উঠতে। ভাগ্যিস আমি সময় মতো এসে পড়েছিলাম, না হলে আজ তোমার প্রাণে বাঁচা কঠিন হতো। তোমাকে ভাই অনেক ধন্যবাদ ভাই। আমি এই বাড়ি আমার কাকার। আমি একজন শিক্ষিত বেকার ছেলে। প্রিয়া আমাকে ভুল বুঝেছে। আমি বড় লোকের লম্পট ছেলে নই। কোনো অসৎ উদ্দেশ্যে স্পর্শ করতে যাইনি। একটা বিরাট ভুল বোঝাবুঝি হয়েছে। আমি ওকে আর একবার ডেকে একটু কথা বলতে চাই। আমার একটা জিনিস জানানোর আছে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সেদে কেউ প্রেতাত্মার সাথে দেখা করতে চায়? আমার কথা শোনো, নিচে চলো এখনই। সুশীলের কথা এই থেকে গেল। ছাদের কোণের দিকে তাকিয়ে দুজনে দেখলো প্রিয়া ওদের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। দেখে মনে হয় ওদের কথাগুলো সে শুনেছে, আর সন্দীপের বাকি কথাগুলো শুনতে চায়। প্রিয়া, আমি অসৎ নই। বরং তোমাকে এটা বলতে চাই যে অভিকবাবু বিদেশে নয়, কলকাতার গলফ গ্রিনে 13-2 নাম্বার বিশাল বাড়িতে একা থাকে। নামি চিত্রশিল্পী হওয়ার সুবাদে হয়তো তোমার মতো আরো অসহায় মেয়ের সরলতার সুযোগ নিয়ে ক্ষতি করে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি কালকেই ওনার কাছে যাব। তোমার এমন ক্ষতি উনি কেন করলেন তার কৈফিয়ত চাইবো। আরে তুমি কাকে বলছো? প্রিয়াদি তো আবার উবে গেল। সন্দীপ চমকে তাকিয়ে দেখল সত্যিই প্রিয়া অদৃশ্য। শুধু ছাদের আলসেতে রাখা আছে এক মুঠো টাটকা জুঁই ফুল। সে রাতটা সুশীল আর সন্দীপ মায়ের পাঠানো খাবার ভাগ করে খেয়ে পূর্ব দিকের ঘরে গল্প করেই কাটিয়ে দিল। পরদিন সকাল 9টা নাগাদ সন্দীপ বাস ধরতে রাস্তার মোড়ে এলো, সঙ্গে সুশীল। বাস ধরার আগে সন্দীপ যখন চায়ের দোকানে চা টোস্ট খাচ্ছে আর পাশে বসে সুশীল খবরের কাগজ পড়ছে, তখনই চোখে পড়ল খবরটা। সন্দীপ ভাই, দেখো, ভয়ঙ্কর ঘটনা খবরে লিখেছে।
গতকাল রাতে সুবিখ্যাত চিত্রশিল্পী অভিক চ্যাটার্জি তাঁর বাসভবনে আচমকা হার্ট অ্যাটাক করে প্রাণ হারিয়েছেন। সকালে পরিচারিকা এসে দেখে ক্যানভাস, রং, তুলি, ইজেলের উপর তিনি মুখ থুবড়ে পড়ে আছেন। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। দেখে মনে হয়েছে কোনো কারণে প্রচন্ড ভয়ে, স্নায়বিক উত্তেজনায় তার হৃদস্পন্দন বন্ধ হয়ে গেছে। অভিকবাবু পরিবারহীন। এই ঘটনায় কোনো অস্বাভাবিক মৃত্যুর খবরও জমা পড়েনি। পুলিশ আপাত দৃষ্টিতে এটাকে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করেছে। তাহলে তাহলে তুমি সফলভাবে প্রতিশোধ নিতে পেরেছো প্রিয়া। আমি জানি এবার তোমার আত্মার মুক্তি ঘটবে। তুমি হয়তো আর ওই বাড়িতে ফিরবে না, কিন্তু কিন্তু আমি তোমাকে কোনোদিন ভুলবো না প্রিয়া। আমার মনে তোমার জন্য চিরকাল সহানুভূতি থাকবে। যেখানেই থাকো প্রিয়া, ভালো থেকো। পিয়াসী প্রিয়া গল্পটি এখানেই শেষ হলো। ধন্যবাদ এবং নমস্কার জানানোর আগে বলি, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।